গুড মর্নিং। এর আগে আমাদের তড়িৎ এর চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এবার শুরু হবে রাসায়নিক বিক্রিয়ার যে অংশটুকু বাকি আছে। যেহেতু রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা ছিল তার শেষ অংশটুকু শুধু বিক্রিয়াগুলো বাকি ছিল, সমতা বিধান বাকি আছে। এটা শেষ করার পরে পরিবেশ বান্ধব শক্তি যে সমস্ত আছে সেগুলো শুরু করা যাবে। তাহলে আজকে হবে রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো। পেজ নাম্বার মনে হয় 94 পাতা থেকে শুরু আছে। তাহলে পেজ প্রথম প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তাহলে শুরুতেই আছে রাসায়নিক বলতে রসায়ন। রাসায়নিক বিক্রিয়া বলা হবে যে প্রক্রিয়ায় একটি যৌগ অথবা একাধিক মৌল, এরকমও বলা যাবে, অথবা একাধিক যৌগ। প্রথমত বললাম যে প্রক্রিয়ায় একটি যৌগ অথবা একাধিক মৌল অথবা একাধিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে তাদের অণু সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় বা তাদের অণুর গঠন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট যে যৌগ তৈরি করে বা মৌল তৈরি করে তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। তবে রাসায়নিক বিক্রিয়া কি বললাম, যে এক বা একাধিক যৌগ, যে প্রক্রিয়ায় এক বা একাধিক যৌগ বা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে তাদের অণুর গঠন পরিবর্তন করে নতুন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ বা মৌল তৈরি করে তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। এবার টেক্সট বইয়ে 94 পাতাতে রাসায়নিক বিক্রিয়ার কয়েকটা করে দেখতে বলেছে, প্রথম দিকে আছে। বেশ, এবার জানবো যে রাসায়নিক বিক্রিয়া সাধারণত কত প্রকার। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ যেগুলো আছে সেগুলো টেক্সট বইয়ে আছে, পরবর্তীতে জানবো। তাহলে এখানে শুরুতে যেটা জানবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তাপের দিক দিয়ে দুই প্রকারের। একটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপগ্রাহী। তাপদায়ী রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো। যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপ তৈরি হয়, তাকে বলা হবে রাসায়নিক তাপদায়ী রাসায়নিক বিক্রিয়া। যেমন যদি আমরা চুনের সাথে সাধারণত পরাচুন বলবো বা পাথরের চুন বলবো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি জল মিশ্রিত করি তাহলে দেখতে পাবো যে সেটা তৈরি হয়ে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে পরাচুন বা পাথরের চুন। এটার সাথে জল দিলাম, এই তৈরি হয়ে গেল করিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, জল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, প্লাস এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। সাধারণত বাড়িতে আগে চুন দিয়ে রং করার সময় চুনটাকে প্রথমে 2 দিন ভিজিয়ে রাখা হতো, কারণ হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আর সেই তাপের ফলে সেই চুনটা ওই মুহূর্তে ব্যবহার করা যেত না। তাছাড়া যদি পানের দোকানে মনে হয় চুন পাওয়া যায়, এই চুনটা, তারাও ঠিক এই চুনটা ব্যবহার করার সময় এই চুনের সাথে কিছুদিন তাপ দিয়ে রাখে, সেই তাপ জল দিয়ে রাখে, সেই তাপটা যখন কমে যায় তখন আবার সেই চুনটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে তাপদায়ী। তাপগ্রাহী গুলো হবে সাধারণত আমরা দেখব শরবত তৈরি করার সময় জলের সাথে যখন চিনিকে বা লবণকে মিশ্রিত করানো হবে তখন দেখবো সেই শরবতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাছাড়া আরেকটা বিক্রিয়া আছে চুন দিয়েই, এটাকে বলা হবে চুনা পাথর। চুনা পাথর বলতে ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে যেমন শামুকের খলস গুলো যেগুলো থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এগুলোকে যদি আমি প্রচুর তাপ দিই
তাহলে এটা ভেঙে গিয়ে তৈরি হয়ে যায় CaO প্লাস CO2। তাহলে এটাকে যখন তাপ দেওয়া হয়, মানে তাপ দিচ্ছি এর মধ্যে, তার মানে এর কি করছে, তাপ গ্রহণ করছে, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হবে তাপগ্রাহী। তাহলে প্রথমটাকে বলা হলো তাপদায়ী, দ্বিতীয়টাকে বলা হচ্ছে তাপগ্রাহী। তাহলে এই বিক্রিয়াটাতে তাপ দিলাম, সেটা ভেঙে গিয়ে তৈরি করলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসাবে এখান থেকে বেরিয়ে যাবে, তার জন্য এখানে আমরা এই চিহ্নটাও ব্যবহার করতে পারবো। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া দুই বা এক বা একাধিক যৌগ বা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, নতুন অণু গঠন করবে, বা তাদের অণুর গঠন পরিবর্তন হয়ে, দেখো এটার অণু কি ছিল, ক্যালসিয়াম কার্বনেটের অণু ছিল, এই অণুটার গঠন পরিবর্তন হয়ে এই অণু তৈরি করলো আর এই অণু তৈরি করলো, তাহলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করলো। এর মধ্যে ক্যালসিয়াম অক্সাইডও ছিল না, আবার কার্বন ডাই অক্সাইডও ছিল না। এটাকে যখন বিক্রিয়া করানো হলো তখন ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়ে গেল, আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখানে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হলো, তার জন্য এটাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণের দুটো অংশ থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক কাকে বলবো? বিক্রিয়ক বলা হবে যে সমস্ত যৌগ বা মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যে সমস্ত যৌগ বা মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হবে বিক্রিয়ক, বলতে এটাকে বলা হবে বিক্রিয়ক। আর যে সমস্ত যৌগ বা মৌল রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়, এটা উৎপন্ন হলো, এটা উৎপন্ন হলো, তখন এই দুটোকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক কাকে বলবো, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলবো, সেটা এখান থেকে জেনে গেলাম। এবার আসবো যে 94 পাতায় যে করে দেখতে বলেছে, হাতে হাতে করে দেখতে বলেছে, সেটা কি বলেছে? প্রথমটা হচ্ছে যে কাপড় কাচা সোডাকে, প্রায় সবার বাড়িতে আছে কাপড় কাচা সোডা, সবার বাড়িতে কাপড় কাচা হয়। তাহলে এই যে কাপড় কাচা সোডা আছে, তার সংকেত হলো সাধারণত তার মধ্যে যে যৌগটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তার সাথে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড, যেটাকে আমরা বলবো লঘু HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট, লঘু HCl বা মিউরিয়েটিক অ্যাসিড, তার সাথে যদি যুক্ত করানো হয় তাহলে এখানে আমি দেখতে পাবো যেটা তৈরি হচ্ছে NaCl প্লাস H2O প্লাস CO2 দিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। এই ক্লোরিনটা চলে গেল সোডিয়ামের কাছে, হাইড্রোজেন এখান থেকে একটা অক্সিজেন নিয়ে তৈরি করলো জল, আবার এই কার্বনটা নিজের সাথে যুক্ত অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এখান থেকে বুদবুদ আকারে বেরিয়ে যাবে। তাহলে এখানে যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে মূলত আমরা এখানে দেখতে পাবো যে সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তাহলে প্রথমে কি হলো, যে কাপড় কাচা সোডা, তারপরে মিউরিয়েটিক অ্যাসিড, তার থেকে তৈরি হলো সোডিয়াম ক্লোরাইড, জল আর কার্বন ডাই অক্সাইড। এখানে যদি আমরা কাপড় কাচা সোডার পরিবর্তে খাবার সোডা, বলতে যে সমস্ত সোডা শাক তৈরি করার সময় ব্যবহার হয়ে থাকে সেটা সোডাও ব্যবহার করা যেতে পারে। তাহলে সেই সোডাটা যদি ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এখানে H ছিল না, এখানে H একটা যুক্ত হয়ে গেল, তখন এটাকে বলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট প্লাস HCl দিয়ে তৈরি হলো সোডিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস CO2। একই জিনিস তৈরি হলো, শুধুমাত্র এখানে কি হলো, এর ক্ষেত্রে যদি সমতা বিধান করতাম তাহলে একটু আলাদা হতো, এর ক্ষেত্রে সমতা বিধানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে প্রথমটা, যে কাপড় কাচা সোডা তার সাথে মিউরিয়েটিক অ্যাসিড দিয়ে সোডিয়াম ক্লোরাইড, জল আর কার্বন ডাই অক্সাইড তৈরি করা হলো, কার্বন ডাই অক্সাইড এখান থেকে বেরোলো, এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয়টা হচ্ছে যে কোনো একটা লোহার ধাতু, তার উপরে যদি 10 তার প্রলেপ দেওয়া থাকে, লোহার ধাতুর উপর 10 তার প্রলেপ দেওয়াকে বলা হবে গ্যালভানাইজেশন। এটা তড়িতের রাসায়নিক বিক্রিয়া যেটা আছে সেখানে এটা উদাহরণ দেওয়া যেতে পারে আগের চ্যাপ্টারে।
তাহলে তড়িতের রাসায়নিক বিক্রিয়াতে কি বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার ফলে গোল্ড প্লেটিং করা হয়, সোনার উপরে কোনো কিছু বা অন্যান্য সিডি গোল্ড তৈরি করা হয়। এখানে ঠিক একই রকম হচ্ছে যে তড়িতের রাসায়নিক প্রক্রিয়ার ফলে লোহার উপরে যদি 10 স্তর প্রলেপ দেওয়া হয়, লোহার উপরে 10 স্তর প্রলেপ, 10 টাকে সাধারণত জিঙ্ক দিয়ে প্রকাশ করা হবে। তা এই ওই ধাতুটা যদি আমি ওই অ্যাসিডে মিউরিক অ্যাসিড HCl এ দিয়ে দিই, তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে ZnCl2, এটা সমান দিতে পাবো না এখন, প্লাস হাইড্রোজেন। তাহলে এখানে দেখতে পেলাম যে ওই জিঙ্কের সাথে বা 10 টার সাথে মিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ZnCl2 প্লাস H2O উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়ার মূল লক্ষ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপরে 3 নম্বর যেটা বিক্রিয়া আছে সেখানে বলা আছে যে পরাচুন, যেটা দেখালাম, বা চুনা পাথর না, পরাচুন বা পাথরের চুন, পরাচুন বা পাথরের চুন, তার সাথে জল দিয়ে তৈরি করবে কি কলিচুন, CaOH প্লাস তাপ। তাহলে এটাকে তখন বলা হবে 3 নম্বর বিক্রিয়া, যে এখানে ক্যালসিয়াম অক্সাইড জল বিক্রিয়া করে তৈরি করলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস তাপ। এটা ওই 94 পাতার 3 নম্বর রাসায়নিক বিক্রিয়া আছে। এরপরে বলা আছে বিক্রিয়াজাত পদার্থ, তাপদাহী, তাপগ্রাহী, এই সমস্ত বিক্রিয়াগুলো। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এগুলোকে ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা বাংলায় লিখতাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল প্লাস কলিচুন, তাহলে এটা দিয়েও বিক্রিয়া করা যেত। কিন্তু এখানে তাদের কি ব্যবহার করা হলো, চিহ্ন বা সংকেত ব্যবহার করা হলো। তাহলে রাসায়নিক এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে তখন রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণ কাকে বলবো? রাসায়নিক সমীকরণ বলা হবে চিহ্ন বা সংকেতের সাহায্যে, চিহ্ন বা সংকেতের সাহায্যে। কারণ এখানে আমরা কি ব্যবহার করছি, এই জিঙ্কের যদি 10টা লিখতাম বাংলাতে লিখতে পারতাম, তাহলে তার পরিবর্তে আমরা এখানে Zn লিখছি বা জিঙ্ক। তাহলে এটা চিহ্ন, এটা সংকেত। তাহলে চিহ্ন বা সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া যে আছে বা চিহ্ন বা সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত, চিহ্ন বা সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণ কাকে বলা হলো? রাসায়নিক সমীকরণ বলা হলো চিহ্ন বা সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এবার রাসায়নিক সমীকরণ যখন আসবো, তারপরে পরে আসবো যে রাসায়নিকের সমতা বিধান। রাসায়নিক সমতা বিধান, তাহলে সমতা বিধান কথাটাতে আসছে মানে দুই দিকে সমান করে দেওয়া। তাহলে সমতা বিধান কি? সমতা বিধান হচ্ছে যে কিছু সংখ্যা ব্যবহার করে যদি রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অণুকে সমান করা হয়, তাহলে সেই পদ্ধতিকে বলা হবে রাসায়নিক সমতা বিধান। তাহলে কিছু সংখ্যা ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ থাকে তাদের পরমাণু সংখ্যাকে যদি সমান করা হয় তাহলে সেটাকে বলা হবে সমতা বিধান। এবার এটার সমতা বিধান করছি, দেখো যে এখানে দেখো জিঙ্ক কটা আছে, একটা আছে, হাইড্রোজেন কটা আছে, ক্লোরিন কটা আছে। হাইড্রোজেন পরমাণু একটা আছে, ক্লোরিন পরমাণু একটা আছে। ঠিক একই রকম ভাবে যদি বিক্রিয়াজাত পদার্থতে দেখা হয় তাহলে দেখবো যে জিঙ্ক একটাই আছে, তাহলে জিঙ্ককে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু দেখো ক্লোরিন দুটো হয়ে গেছে, তাহলে ক্লোরিন পরমাণু দুটো হয়ে গেছে কিন্তু এখানে একটা আছে, তাহলে একটা দিয়ে তো আমি দুটো পাবো না, তাহলে এখানে কোনো কিছু হয় যোগ করতে হবে। তাহলে এখানে আমি যদি 2 দিই তাহলে ক্লোরিনকে তো 2 করে দিলাম, ক্লোরিনের দুটো পরমাণু হয়ে গেল। কিন্তু ক্লোরিনকে দুটো প্রতীকে দেখলাম যে হাইড্রোজেনকেও দুটো করে ফেলেছি,
তাহলে এখানে হাইড্রোজেনকে দুটো করতে হবে, সেটাও আবার আগে থেকে হয়ে আছে। এর আগের সমীকরণটা যেটা লিখেছিলাম সেটা দেখো, যে সোডিয়াম কার্বনেট প্লাস HCl যেটা ছিল সেটা, এটা যখন সমতা বিধান হয়ে গেছে তখন এটা আমি এখানে তীর চিহ্ন না লিখে সমান লিখতে পারবো। এখানে তীর চিহ্ন লিখি আগে, যে হলো সোডিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস CO2। এখানে দেখবো যে সোডিয়াম কটা আছে, সোডিয়াম দুটো আছে, সোডিয়ামের দুটো পরমাণু আছে, এখানে সোডিয়ামের একটাই পরমাণু আছে আর সোডিয়াম নেই। তাহলে এখানে এই সোডিয়াম পরমাণুকে দুটো করতে গেলে আমাকে 2 এখানে দিতে হবে, আমরা এখানে নিচে 2 দিতে পারবো না। যখন কোন একটা যৌগ তৈরি হয়ে যায় তখন তার মধ্যে আমরা তার অণুর কোনো পরিবর্তন করতে পারবো না, পুরোপুরি হয় পুরোটাকে যৌগটাকে পরিবর্তন করতে হবে, যৌগটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি হলো, সোডিয়াম দুটো, এখানেও সোডিয়াম দুটো হয়ে গেল, সোডিয়ামের দুটো পরমাণু হয়ে গেল। আমাদেরকে মূল লক্ষ্য রাখতে হবে যে তাদের পরমাণুর পরিবর্তন করতে হবে নাকি অণুর। তাহলে এখানে সোডিয়ামকে দুটো দিলাম, তার জন্য সোডিয়ামের দুটো পরমাণু হয়ে গেল। এখানে যদি দিতাম তাহলে সোডিয়ামের একটা অণু হয়ে যেত। এখানে সোডিয়ামের দুটো পরমাণু, কার্বন একটা আছে, অক্সিজেন 3টা আছে। এখানে সোডিয়ামের দুটো পরমাণুর জন্য এখানে যখন আমি সোডিয়ামকে 2 দিলাম তখন সোডিয়ামের দুটো পরমাণু হয়ে গেল, তার সাথে সাথে দেখবো ক্লোরিনেরও দুটো পরমাণু হয়ে গেছে। তার জন্য আমাকে এখানে কি করতে হবে, 2 দিতে হবে। তাহলে এখানে যদি 2 দিই তাহলে ক্লোরিনটাও দুটো পরমাণু হয়ে গেল, তাহলে ক্লোরিন দুটো হয়ে গেল, তার মানে এর কাজ শেষ। এখানে ক্লোরিনকে দুটো করতে গিয়ে দেখলাম যে হাইড্রোজেন দুটো হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন যখন দুটো হয়ে গেছে এখানেও হাইড্রোজেন দুটোই আছে, তাহলে হাইড্রোজেনের কাজ শেষ। এবার আসবো কার্বনের ক্ষেত্রে, যে কার্বন কটা আছে, একটা, কার্বনের পরমাণু এখানেও একটা আছে, তাহলে কার্বনের হয়ে গেল। অক্সিজেন 3টা, তার মানে এখানে একটা 2 আর এখানে দুটো, তাহলে 3টা হয়ে গেছে। যখন এটা সমান হয়ে যাবে তখন সেটা এই চিহ্নটা, তীর চিহ্ন যেটা থাকবে সেটা সমান চিহ্নে পরিণত হবে। এটা হচ্ছে রাসায়নিক সমতা বিধান। তাহলে রাসায়নিক সমতা বিধান যেটা আছে 97 পাতায় ছক আছে, সেই ছকটা পুরোটা করতে হবে। অবশ্যই সবাই পুরোটা করবে, যেগুলো পারবে না সেগুলো জিজ্ঞাসা করবে, পরের ক্লাসে আলোচনা করা হয়ে যাবে। আর মনে হয় সবাই পুরোপুরি ভিডিও দেখছে না, পুরোপুরি যদি ভিডিও না দেখো তাহলে ক্লাস কমপ্লিট করতে পারবে না, আর ক্লাস যদি কমপ্লিট না করো তাহলে পরবর্তীতে অসুবিধা হবে। এরপরে আর আছে একটা প্রশ্ন এখানে, সমিত সমীকরণ কাকে বলবো, শেষ প্রশ্ন। সমিত সমীকরণ, সমিত সমীকরণ বলা হবে যে যদি কোনো রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থের পরমাণু, বিক্রিয়ক পদার্থের পরমাণু বা বিক্রিয়কের পরমাণু আর বিক্রিয়িত পদার্থের পরমাণুর সংখ্যা সমান হয়ে যায়, তাহলে সেই সমীকরণকে বলা হবে সমিত সমীকরণ। তাহলে সমিত সমীকরণ কাকে বলবো, এখান থেকে বুঝতে পারছি যে এই রাসায়নিক বিক্রিয়াতে এর এখানে যতগুলো বিক্রিয়ক আছে তাদের পরমাণু সংখ্যা আর যতগুলো বিক্রিয়ার যত আছে তাদের পরমাণু সংখ্যা সমান আছে। যদি সমান হয়ে যায় তাহলে সেটাকে বলবো সমিত সমীকরণ। আজকে এতটাই থাক, এরপরে বাকিটা পরে।